হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। ইন্ডিয়া ওয়াটার স্ট্রাইক শুরু করে দিয়েছে পাকিস্তানে। সিন্ধু জল চুক্তি কী ছিল থেকে শুরু করে এই ওয়াটার স্ট্রাইকের ফলে পাকিস্তানের কি কি ক্ষতি হবে সমস্তটা এই ভিডিওতে আমরা পুরোপুরি জলের মতো ক্লিয়ার করে বুঝে নেব। তো তার আগে আমি বলে নিই যে এই চ্যানেলে আমি আমার ছাত্রছাত্রীদের জন্য দেশকাল সমাজে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করি। এই মুহূর্তে আমাদের দেশের ইয়াং প্রজন্ম তরুণ তরুণীরা কী করে স্কিলড হয়ে চাকরি পেতে পারে, ফ্রিল্যান্সিং করতে পারে, সেই সমস্ত কিছু নিয়ে। তো আরও একবার স্কিল বাংলা চ্যানেলে আমার ছাত্রছাত্রীদের তো বটেই, আর তাছাড়া যদি নতুন কেউও থেকে থাকেন আপনারা সকলকে স্বাগত। আমরা এক এক করে পুরো জিনিসটা বুঝে নিই। হ্যাঁ, প্রথম কথা, আমাদের একটু ম্যাপের সাহায্য নিতে হবে। এবং আমি একটা কথা বলে নিই যে এটা যেহেতু পড়াশোনার চ্যানেল, আমি পুরো ব্যাপারটাকে অ্যাকাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকেই ব্যাখ্যা করব। ওকে, এইটা হচ্ছে আমাদের কাশ্মীর, এটা হচ্ছে পাকিস্তান। এবার এই জায়গায় বেশ কতকগুলো ইম্পর্ট্যান্ট নদী আছে, যেমন ইন্ডাস নদী, সিন্ধু নদী যেটা বাংলায়, ইংরাজিতেই নামগুলো বলছি, তারপরে ঝিলম নদী, তারপরে চেনাব নদী, তারপরে রবি নদী, তারপরে বীজ এবং তারপরে সাটলেজ। ঠিক আছে, এই হলো 6টা নদী। এইবার এই 6টা নদী দেখো, এই জায়গাটা তো উঁচু, এই জায়গাটা থেকে তো নিচুর দিকে পাকিস্তানে যাচ্ছে। এই 6টা নদীর জল ভারতবর্ষ নিজের ইচ্ছা মতো চাইলেই ব্যবহার করতে পারে, কিন্তু 1960 সালের 19শে সেপ্টেম্বর আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং সেই সময়কার পাকিস্তানের দায়িত্বে থাকা আইয়ুব খান, তারা ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় একটা চুক্তি করে, সেটার নাম হচ্ছে ইন্ডাস ওয়াটার ট্রিটি, সিন্ধু জল চুক্তি। সেই চুক্তিতে কি বলা হয়? সেই চুক্তিতে বলা হয় যে নিচের দিকের যে 3টে নদী, চেনাব, বীজ, সাটলেজ, এই 3টে নদীর জল ভারত ব্যবহার করবে। আর ওপরের দিকের যে 3টে নদী, সিন্ধু, ঝিলম আর চেনাব, এই 1, 2, 3, এই 3টে নদীর জল পাকিস্তান ব্যবহার করবে। এখানে অবশ্য বলা হয় যে ইন্ডিয়া চাইলে এই 3টে নদীর জলের 20% নিতে পারবে, সেটাও কিসের জন্য? সেচের জন্য, হাইড্রো পাওয়ার তৈরির জন্য ইত্যাদি। কিন্তু জল আটকাতে পারবে না, জল ফ্লো হয়ে যাচ্ছে, এখানে হয়তো ইন্ডিয়া হাইড্রো পাওয়ার একটা প্রজেক্ট করছে, ঠিক আছে, বাট জলটাকে ছেড়ে দিতে হবে। এবার তোমার মনে হচ্ছে তো যে বাহ ভালো চুক্তি, কিন্তু এই চুক্তিটার ফলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 70%-এর বেশি জল পাকিস্তান পায়, 30% মতো বা 30-র থেকেও একটু কম ইন্ডিয়া পায়, কারণ এই ওপরের 3টে নদীতেই জল বেশি। ইন্ডিয়া তাও মেনে নেয় যে শত্রু দেশ, স্বাধীন হবার পরই 1948-এ কাশ্মীরে অ্যাটাক করেছিল, তারপরেও ইন্ডিয়া 1960 সালে এদের সঙ্গে চুক্তি করে নেয় যে ভাই আমরা উদারতা দেখাই, যে আমরা বেশি জল তোমাদের দিয়ে দিচ্ছি, তোমাদের দেশে সকলে ভালো থাক, তোমরা বিনিময় খালি নিজের মতো থাকো, আমাদের উপকার করতে না পারো, ক্ষতি করো না, টেরোরিস্ট পাঠিও না, অ্যাটাক করো না, আমরা শান্তি চাই। ইন্ডিয়া নিজের দিক থেকে উদারতা দেখিয়েছে। তার বিনিময় 1965-র অ্যাটাক হয়েছে, তার বিনিময়ে কারগিল হয়েছে, তার বিনিময় 1947 থেকে শুরু করে আজ পর্যন্ত পুলওয়ামা হয়েছে, মুম্বাই অ্যাটাক হয়েছে। প্রত্যেক দিন বর্ডার এরিয়া দিয়ে জঙ্গি ঢোকানোর চেষ্টা হয় ইন্ডিয়াতে, ভারতবর্ষের হাজার হাজার সেনা, সাধারণ মানুষ শহীদ হয়েছে। এত কিছু হবার পরও ইন্ডিয়া চুপ থেকেছে। ইন্ডিয়ার বিচারধারা কি? যে তুমি জঙ্গি পাঠাচ্ছ, আমি জঙ্গিটাকে খুঁজে মারব, আমি তোমার দেশের ওপর বোম ফেলবো না, আমি তোমার দেশের জল বন্ধ করে দেবো না, কারণ দেশের জল বন্ধ হয়ে গেলে সমস্ত মানুষ বিপদে পড়বে। তোমার দেশের যে বাচ্চাটা যে কালকে জন্মেছে, ও তো আমার কোনো ক্ষতি করেনি, তো আমরা ক্ষতি করব না। এমন উদারতা ভারতবর্ষের, আজ থেকে না, আবহমান কাল ধরে এই মাটি উদারতা শেখায় মানুষকে। কিন্তু
ওরকম জঙ্গি খুঁজে খুঁজে মারবো এই রকম মাইন্ডসেট অন্য কোনো দেশ দেখাবে না পৃথিবীতে। অন্য কোনো দেশ বলে আমার বয়ে গেছে, তোমরা আমাদের মানুষজনকে এসে একদম অন্ধভাবে ফায়ার করে মেরে দিচ্ছ মুম্বাইতে, তোমরা এখানে এসে অ্যাটাক করছো আর আমরা তোমাদের জঙ্গিদের খুঁজে খুঁজে মারবো, আমরা সবাইকে মারবো। অন্য দেশ হলে তাই করতো, কারণ জঙ্গি গিয়ে লুকিয়ে যাবে সাধারণ মানুষের মধ্যে, তাকে খুঁজে বের করে মারা অনেক টাফ কাজ। বাট ইন্ডিয়া তবু তাই করে এসছে এতদিন। বাট এবার কাশ্মীরের পেহেলগামে যে নারকীয় হত্যাকাণ্ড পাকিস্তানের ইসলামিক টেররিস্টরা করেছে, এর পর ইন্ডিয়া ডিসাইড করেছে যে এবার আমাদের ভদ্রতাকে পাকিস্তান দুর্বলতা বলে মনে করছে। এবার আমরা এমন জবাব দেব যে পাকিস্তান কেঁদে কুল পাবে না। পাকিস্তান টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল, আমরা যা ইচ্ছা করে যাব, ওরা ওই আমাদের দু একটা জঙ্গিকেই খুঁজে খুঁজে মারবে, ওরা তো এর বেশি কোনো কিছু করবে না। টেকেন ফর গ্রান্টেড, হ্যাঁ ইন্ডিয়া করবে না কিছু, ইন্ডিয়া ভালো, ভালো মানুষের ভালো মানুষই এরা নিতে জানে না। তখন ইন্ডিয়া এবার সিদ্ধান্ত নিয়েছে যে ইন্ডাস ওয়াটার ট্রিটি আমরা সাসপেন্ড করে দেব। এই তিনটে নদীর জল আমরা আমাদের ইচ্ছে মতো আটকাবো। এবং একটা কথা বলি, আমাদের সাধারণ মানুষজনের মধ্যে মারাত্মক আবেগ থাকে, ইন্ডিয়া কেন এক্ষুনি মিসাইল স্ট্রাইক করছে না, কেন নিউক্লিয়ার বোম দিয়ে পাকিস্তান উড়িয়ে দিচ্ছে না। বাট ওইভাবে দেশ পৃথিবী চলে না। 1000 বছর আগের যুদ্ধরীতি আলাদা ছিল, ঢাল তলোয়ার নিয়ে তীর ধনুক নিয়ে মানুষ বেরিয়ে পড়তো। 25 বছর আগের যুদ্ধরীতিও আলাদা ছিল, মানুষ কামান মিসাইল বন্দুক নিয়ে সেনাবাহিনী এগিয়ে যেত। 2025-এ পাকিস্তানের মতো পড়ে আছে মধ্যযুগে, ওদের মাথাতেও আসেনি যে ইন্ডিয়া হাতে নয় ভাতে মারবে। বাট ইন্ডিয়া এগিয়ে গেছে, ইন্ডিয়া টেকনিক দিয়ে কাজ করবে, টেকনোলজি দিয়ে কাজ করবে, ইন্ডিয়া বুদ্ধি দিয়ে কাজ করবে, প্রোটোকল দিয়ে কাজ করবে, এবং এমন স্ট্রাইক হবে যাতে করে পাকিস্তান দেশটা ভিতর থেকে শেষ হয়ে যায়। খালি 100-200 পাকিস্তানি আর্মি বা টেরোরিস্ট মেরে ইন্ডিয়া এবার চুপ থাকবে না। এই অ্যাকশান যেটা নেওয়া হয়েছে, এটা কি ভয়ানক অ্যাকশান এবার আমি দেখাবো এক এক করে। 10 জন টেরোরিস্ট 100 জন সেনা মেরে দিলে ওইটুকু, বাট এটা যে কি মারাত্মক অ্যাকশান ইন্ডিয়া নিয়েছে এতদিন পর, এবার আমি এক এক করে সেটা ব্যাখ্যা করব, বর্ণনা করব। কেন নিয়েছে সেটা চলো একটু পরে বলছি। আচ্ছা, ব্যাখ্যা করার সময় আমি দেখছিলাম বিভিন্ন আমাদের দেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে বুদ্ধিজীবী মানুষ, রিপোর্টার, তারা কে কি টুইট করেছেন। তার মধ্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি যে টুইট করেছেন, এত তথ্যনিষ্ঠ লেখা, তো আমি ভেবে দেখলাম যে আমি আর আলাদা আলাদা করে তথ্যগুলোকে পিপিটির মধ্যে দেখিয়ে তোমাদের যে ব্যাখ্যা করব তার কোনো দরকারই নেই। আমি ওনার টুইটটাকেই পুরো কেটে স্ক্রিনশট নিয়ে পিপিটির মধ্যে নিয়ে এসেছি। রাজনৈতিক মতাদর্শগতভাবে কেউ ওনার দলের সমর্থক হতে পারো তোমরা, কেউ ওনার দলের বিরোধী হতে পারো, সেটাই আমার দেশের সৌন্দর্য, যে আমাদের দেশে সবাই নিজের মতামত প্রকাশ করতে পারে। কিন্তু আমি ওনার টুইটটা নিয়ে এসেছি আজকে এই কারণে যে যে দলের সমর্থক হও, যা ইচ্ছে হও, কিন্তু অসাধারণ তথ্যনিষ্ঠ লেখা। ঠিক, চল দেখে নেওয়া যাক। তো হিমন্ত বিশ্ব শর্মা, যিনি আসামের মুখ্যমন্ত্রী, কি লিখছেন একদম পয়েন্ট বাই পয়েন্ট পড়ে পড়ে আমরা দেখব, প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। ভারত স্ট্রাইকস ব্যাক, ইম্প্যাক্ট অফ ইন্ডাস ওয়াটার ট্রিটিজ সাসপেনশন অন পাকিস্তান। সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড সাসপেনশন। ইন্ডিয়া একবারও বলেনি যে আমরা ট্রিটি ক্যান্সেল করে দিচ্ছি। ইন্ডিয়া বলেছে যতক্ষণ না তোমরা সন্ত্রাসবাদী কাজকর্ম বন্ধ করবে ততক্ষণ চুক্তি সাসপেন্ড। এবার পাকিস্তান গিয়ে আন্তর্জাতিক মঞ্চে যদি কাঁদতে যায়, ইন্ডিয়া চুক্তি বাতিল করে দিয়েছে, জয়শঙ্কর স্যার রেডি, চুক্তি বাতিল করিনি, সাসপেন্ড করে রেখেছি, যেই মুহূর্তে ওরা সন্ত্রাসবাদী কাজকর্ম বন্ধ করবে তখন আবার চালু করব। তো ওরা আমাদের বিশ্বমঞ্চে ফাঁসাতে পারবে না। বিশ্বমঞ্চে এক একটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট হয়। ইন্ডিয়া কিন্তু ক্যান্সেল করেনি, সাসপেন্ড করেছে। কতদিনের জন্য বলেনি। এবার হতেই পারে 10 বছর আমরা সাসপেন্ড করে রেখে দিলাম, হতেই পারে ওরা এমন কান্নাকাটি শুরু করলে যখন আমরা চুক্তি করলাম, কিন্তু এবার
চুক্তি আমরা আমাদের মতো করে এডিট করে নিলাম, সব পাওয়ার এখন আমাদের হাতে। ব্যাকগ্রাউন্ড আমি যেটা বললাম, উনি এটাই লিখেছেন যে 1960 সালের 19শে সেপ্টেম্বর, আমি ডেটও বলে দিয়েছি, ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় আমাদের সঙ্গে পাকিস্তানের সেই সময় এগ্রিমেন্ট হয়েছিল। ঠিক আছে, এইবার আমি তোমাদের যেটা বললাম যে ইস্টার্ন রিভার যেগুলো ছিল, রবি, বিজ আর সাটলেজ, এটা ইন্ডিয়া পায় এই জলটা। আর ওয়েস্টার্ন রিভার যে তিনটে আছে তার মধ্যে মেন জল ওরা পায়, কিছুটা আমরা অল্প নিতে পারি। ঠিক আছে, 6 দশক ধরে, 60 বছর ধরে এই কাণ্ড চলে আসছে। কিন্তু 23শে এপ্রিল 2025 পেহেলগামে যে আতঙ্কবাদী হামলা হলো, যেখানে 26 জন ভারতীয় নাগরিক মারা গেছে, তার প্রতিবাদে এইবার ইন্ডিয়া সাসপেন্ড করে দিয়েছে। এবার ইম্প্যাক্ট দেখো, চমকে যাবে। ইন্ডিয়ার যারা মাথায় বসে রয়েছে, আর্মি চিফ থেকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার থেকে ইন্ডিয়ার ক্যাবিনেট, আইএফএস, আইএএস অফিসার, তাদের বুদ্ধিতে এক এগ্রিকালচারাল ইম্প্যাক্ট, হাতে নয় ভাতে মারো দেশটাকে। কেন আমি লাস্টে বলবো। ডিপেন্ডেন্স পয়েন্ট বাই পয়েন্ট, over 90% of Pakistan's agriculture relies on the Indus River system. এই যে নদীর জল, 90% দেশটার চাষাবাদ হয় এই জলের ওপর ভরসা করে। খা কি খেয়ে বেঁচে থাকবি। Vulnerability, the western rivers irrigate approximately 21 million hectare. 21 মিলিয়ন হেক্টর জমিতে জল যায় এই নদীর জল থেকে। কোয়ান্টিফাইড লস, এক্স্যাক্ট ক্যালকুলেশন কি লস হবে পাকিস্তানের, 10 থেকে 15% ওয়াটার অ্যাভেলেবিলিটি কমে যাবে, 2 থেকে 3 বিলিয়ন ডলার লস হবে বছরে। 2 থেকে 3 বিলিয়ন ডলার পাকিস্তানের মতো দেশ, যাদের ইকোনমি সবসময় নষ্ট হয়ে যায়, সব দেশের কাছে গিয়ে ভিক্ষা চায় 2 বিলিয়ন দেবে, 2 বিলিয়ন দেবে। 2 বিলিয়ন যদি ওদের লসই হয়, দেশটা খতম। হুইট অ্যান্ড রাইস ইয়েল্ডস, গম এবং চাল, মেজর এক্সপোর্ট কমোডিটিস মে ডিক্লাইন বাই 15 থেকে 20%, এন্ডেঞ্জারিং ফুড সিকিউরিটি ফর ওভার 120 মিলিয়ন পিপল। 1 মিলিয়ন মানে 10 লাখ, 120 মিলিয়ন মানুষের খাবার কম পড়বে পাকিস্তানে। থাক উপোস করে, জঙ্গি হবি না, ইন্ডিয়াতে এসে ধর্ম পরিচয় জিজ্ঞেস করে করে মারবি না। 2, এটা গেল 1 এগ্রিকালচার। 2 এনার্জি সেক্টর, হাইড্রো পাওয়ার রিলায়েন্স। Around 30% of Pakistan's electricity comes from hydro power, primarily generated at Tarbela, Mangla and Nilam Jhilam dams. পাকিস্তানের ইলেকট্রিক আমাদের দেশের মতো ভাবার কোনো কারণ নেই। আমাদের দেশে 15-20 বছর আগে যেমন ছিল, দিনে 14 ঘন্টা লোডশেডিং থাকতো, ওটা পাকিস্তানের এখনকার অবস্থা। ঠিক আছে, তো যাই হোক, ওই বাকি যে 10 ঘন্টা ওরা ইলেকট্রিক পায়, সেটার 30% ইলেকট্রিক আবার আসে হাইড্রো পাওয়ার থেকে, জলবিদ্যুৎ থেকে। জলবিদ্যুৎ বানাবি না, জলই দেব না, থাক অন্ধকারে থাক, লোডশেডিংয়ে টেরোরিস্ট হ, পুরো দেশ লোডশেডিংয়ে থাকবে, সব কিছু বন্ধ হয়ে যাবে দেশের। কোয়ান্টিফাইড রিস্ক, পাওয়ার জেনারেশন লস 2000 থেকে 3000 মেগাওয়াট, ইকুয়াল টু 20 to 25% গ্রিড ক্যাপাসিটি ডিউরিং হাই ফ্লো পিরিয়ড। ইকোনমিক ইম্প্যাক্ট, 1.5 থেকে 2 বিলিয়ন ডলার লোডশেডিং, এনার্জি ইম্পোর্ট কস্ট আর ইন্ডাস্ট্রিয়াল স্লোডাউন থেকে হবে। ইন্ডাস্ট্রি করবে পাকিস্তান, ইন্ডাস্ট্রি মেশিন চালাতে গেলে তো ইলেকট্রিক লাগবে, ইলেকট্রিকই পাবে না, লোডশেডিং থাকবে সারা দেশে। শপিং মল করবে, হসপিটাল করবে, যা ইচ্ছা করুক, কারেন্ট পাবে কোত্থেকে, থাক লোডশেডিংয়ে অন্ধকারে ডুবে। যেরকম মধ্যযুগীয় অন্ধকারে ডুবে টেরোরিস্ট হব, টেরোরিস্ট। আরবান ওয়াটার সাপ্লাই, ওদের যে শহর, সেই শহরগুলোতে জল লাগবে। আমাদের কলকাতা, দিল্লি, মুম্বাইতে তো জল সরকার থেকে দেয়। সিটিজ অ্যাফেক্টেড, লাহোর, মুলতান, ফয়সালাবাদ, করাচি অ্যান্ড অন্যান্য সিটিতে প্রচুর পরিমাণে সিন্ধু নদের জলের ওপর ডিপেন্ডেন্ট, সবগুলো মরবে। কোয়ান্টিফাইড রিস্ক, ওভার 40 মিলিয়ন আরবান রেসিডেন্টস মে ফেস ওয়াটার স্কারসিটি, পার্টিকুলারলি ডিউরিং ড্রাই মান্থ, গরমের দিন, শুকনো আবহাওয়া আসছে, মেন গরম আসছে, এবং সেই সময় জল বেশি লাগে, সেই সময় জল পাবি না। শহরের বাসিন্দারা কোত্থেকে জল আনতে যাবে, যাও নিয়ে এসো জল।
emergency supply cost tanker could reach hundreds of million annually. প্রত্যেকটা শহরে নাগরিককে জল দিতে তো বাড়ি বাড়ি জলের ট্যাঙ্কার পাঠাতে হবে, কেন ট্যাঙ্কার, ভর জল পাঠা, সেগুলো দেখ কত টাকা খরচ হয়। এ বলে না সুখে থাকতে ভূতে কিলোয়, ভালো প্রতিবেশীকে সম্মান করতে জানে না এরা। 4, ইকোনমিক অ্যান্ড স্ট্র্যাটেজিক কস্ট, জিডিপি ডিপেন্ডেন্স, ওয়াটার ইন্টেন্সিভ সেক্টরস অ্যাকাউন্ট ফর 25% অফ পাকিস্তানস জিডিপি। পাকিস্তানের জিডিপির 25% ডিপেন্ড করে ওয়াটারের ওপর। ওভারঅল ইম্প্যাক্ট, ট্রিটি সাসপেনশন কুড রিডিউস জিডিপি বাই 1.5 থেকে 2% অ্যানুয়ালি ইফ সাস্টেন্ড। যদি আমরা এই সাসপেনশন বজায় রাখি 1.5 থেকে 2% জিডিপি পড়ে যাবে পাকিস্তানের। ইনফ্লেশন রিস্ক, ফুড অ্যান্ড এনার্জি প্রাইসেস মে রাইজ ওভার 20%। যে চালটা ধরা যাক কথার কথা 50 টাকা কেজিতে খায়, 20% দাম বাড়বে 60 টাকা কেজি। প্রত্যেকটা খাবারের দাম 20% বাড়বে। ইন্ডিয়া সর্বনাশ চাও না, না খেতে পেয়ে মরবে। ইনফ্রাস্ট্রাকচার উইকনেস, স্টোরেজ ক্যাপাসিটি, পাকিস্তান ক্যান স্টোর অনলি 30 days ওয়ার্থ অফ ওয়াটার, ইন্ডিয়া স্টোরস আপ টু 170 days। ইন্ডিয়া নিজের প্রয়োজনের প্রায় 6 মাসের জল জমিয়ে রাখতে পারে, ইন্ডিয়ার কাছে সেই স্টোরেজ ক্যাপাসিটি আছে। ইন্ডিয়া দেখো যেটা বললাম, পাবলিক তো এই বোম মেরে দিন, নিউক্লিয়ার বোম ইউজ করুন, পাবলিক আবেগে বলবে, বাট যারা আর্মির অফিসার বসে আছে, পাকিস্তান আর্মি অফিসার না ইন্ডিয়াতে যে গামবাট লোকজন হবে, ইন্ডিয়ান আর্মি প্রত্যেকটা প্র্যাকটিক্যাল অবস্থা বুঝে কাজ করে, বড় বড় বাতেলা মারে না, যেটা এখন সম্ভব নয়। ইন্ডিয়া 2016 থেকে ঝিলম নদীর ওপর, চেনাব নদীর ওপর বিভিন্ন ড্যাম বানাতে শুরু করে দেয়, যে কোনো দিন দরকার পড়লে আমরা যাতে ওদের জলটা আটকে দিতে পারি। আর ওরা গামবাট লোকজন এডুকেশান ইনফ্রাস্ট্রাকচারে টাকা পয়সা ইউজ করেনি, দেশের যখনই টাকা এসছে বলছে চলো আরও 2টো জঙ্গি তৈরি করি, ইন্ডিয়াতে পাঠাবো। জঙ্গি তৈরি না করে যদি এই সমস্ত জায়গায় ড্যাম তৈরি করতো, বাঁধ তৈরি করতো, ইরিগেশন সিস্টেম তৈরি করতো, আজকে ওরা বেঁচে যেত, বাট বাঁচতে পারবে না, কারণ ওরা সৎ পথে ভালো জায়গায় নিজেদের টাকা খরচ করেনি। 30 দিনের জল বড় জোর ওরা জমিয়ে রাখতে পারবে। ইমপ্লিকেশন, seasonal fluctuations of controlled reduction by India could cause immediate shortage without fallback. ইন্ডিয়া যে কোনো মুহূর্তে পাকিস্তানে জলসংকট তৈরি করে দিতে পারে। India's suspension of the Indus Water Treaty is a calibrated, lawful and strategic measure. আজকের দিনের যুদ্ধ তোমাকে ক্যালিব্রেটেড হতে হবে, লফুল হতে হবে, স্ট্র্যাটেজিক হতে হবে, গামবাটের মতো যুদ্ধ করলে হবে না। aimed at compelling Pakistan to take responsibility for cross-border terrorism. পাকিস্তান বাধ্য হবে ক্ষমা চাইতে, পাকিস্তান বাধ্য হবে টেরোরিজম বন্ধ করাতে, না হলে না খেতে পেয়ে মরবে। This bold move marks a new era of assertive diplomacy where water security is aligned with national security. তুমি যদি আমার ন্যাশনাল সিকিউরিটির প্রতি থ্রেট আনো, আমি তোমার ওয়াটার সিকিউরিটি নষ্ট করে দেব। এবার যে কথাটা বলছিলাম যে আহারে পাকিস্তানের বাচ্চাগুলো, সাধারণ মানুষ না খেতে পেয়ে মরবে, স্যার এটা আমরা সেলিব্রেট করব, এটা ঠিক হচ্ছে? ইন্ডিয়া সেই দেশ যারা বিশ্বাস করে যে আমরা খুঁজে খুঁজে জঙ্গিদের মারবো, আমরা সাধারণ মানুষকে কোনো কষ্ট দেব না, তাদের তো কোনো দোষ নেই। সত্যিই তো পাকিস্তানে গতকাল যে বাচ্চাটা জন্মেছে আজ 1 দিন বয়স, তার তো কোনো দোষ নেই। বাট পাকিস্তান 1 দিন 2 দিন 1 বছর 2 বছর না, দশকের পর দশক ধরে অন্যায়ভাবে ভারতবর্ষে আক্রমণ করেই যাচ্ছে। পাকিস্তানের সাধারণ মানুষকে এর দায়িত্ব নিতে হবে না? পাকিস্তানের সাধারণ মানুষ কেন নিজের দেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে না যে এটা ভুল করছেন আপনারা? তার দায় তো এবার সাধারণ মানুষকে নিতেই হবে। পাকিস্তানের সাধারণ মানুষ রাস্তায় নামুক, তুলে ফেলে দিক এই সরকারকে, ভদ্রসভ্য সরকারকে দায়িত্বে আনুক, ক্ষমতায় আনুক, পাকিস্তানের সাধারণ মানুষ নিজের মেন্টাল সেটআপ বদলাক। এবং প্রচুর মানুষজন সোশ্যাল মিডিয়ায় যারা অকারণে বিতর্ক সৃষ্টি করতে চাইছে, ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে যে ইন্ডিয়া নাকি মুসলিমদের এগেনস্টে,
ভাই ইন্ডিয়াতে সারা পৃথিবীর অন্যতম হায়েস্ট নাম্বার অফ মুসলিম বাস করে, তোমরা কি জ্ঞান দিচ্ছ আমাদের? ইন্ডিয়া নাকি মুসলিমদের এগেনস্টে? আমাদের প্রধানমন্ত্রী সৌদি আরবিয়া ভিজিটেই ছিলেন, তোমাদের কাপুরুষোচিত আক্রমণের জন্য প্রধানমন্ত্রীকে ফিরে আসতে হলো রাতারাতি। কই, আমরা তো সৌদি আরবের এগেনস্টে নই, সৌদি আরব তো আমাদের এগেনস্টে নয়। মুসলিম বিশ্বের সেন্টার তো সৌদি আরব, কারণ তারা ভদ্র, তারা মডার্ন, তারা নিজেরা উন্নতি করতে চায়, সঙ্গে আরও মানুষের উন্নতি করাতে চায় ইন্ডিয়ার মতো, যে আমরাও ভালো থাকি, আরও 5 জনও ভালো থাকুক। আর পাকিস্তান, তোমরা হচ্ছ সেই নরকের কীট যারা নিজেরাও ভালো থাকবো না, এডুকেটেড হব না, মডার্ন হব না, পাশের দেশকেও ভালো থাকতে দেব না। তো তোমাদের দেশের যদি মেন্টাল সেটআপ না বদলায়, তোমাদের দেশের প্রত্যেকটা মানুষ এটাই ডিজার্ভ করে। আজকে যদি আমার পাড়ায় আমি ধরলাম একটা ছেলে আছে, সে পিস্তল ফিস্তল জোগাড় করে দিয়ে পাশের পাড়ায় গিয়ে গুন্ডামি করে আসে, আর প্রত্যেকবার পাশের পাড়া থেকে ওকে মারতে এলে, ওকে জেলে দিলে, আমাদের পাড়ার লোকজন ওকে জামিন করিয়ে নিয়ে আসে, তারপর ওকে আবার একটা পিস্তল কিনে দেয়। ও প্রত্যেকবার এই ছ্যাবলামি পাশের পাড়ায় গিয়ে করে আসে। এইবার পাশের পাড়ার লোকজন যদি আমাদের পাড়ার প্রত্যেককে এসে পেটায়, তখন আমি বলবো, আমি তো বন্দুক নিয়ে করিনি, আমায় কেন পেটাচ্ছ, আমার তো মানবাধিকার আছে। তা আমাদের পাড়ার লোকজন যখন ওই চোর ডাকাত ছ্যাঁচোরটাকে ব্যাকএন্ড দিয়ে সাপোর্টিত করা বলে, তখন সেটা আমাদের করা উচিত হয়েছে? পাকিস্তানিদেরও ঠিক এই অবস্থা। তোমার দেশ থেকে জঙ্গি তৈরি হয়ে পাশের দেশে গিয়ে মেরে আসছে, তখন যদি তুমি ওটাকে মুখ বুজে সাপোর্ট করে যাও, ওটাকে ফান্ডিং করে যাও, ওই সরকারকে সমর্থন করে যাও, তাহলে আজকে যখন ইন্ডিয়া এত বড় অ্যাকশান নিচ্ছে তোমাদের ওপর, তখন কাঁদুনি গাইতে এলে হবে না যে আমি তো জঙ্গি না, আমি জল না খেতে পেয়ে মরবো কী করে। তাহলে নিজের দেশের জঙ্গিদের আগে মারো, তারপর জল পাবে, সোজা হিসেব। স্কিল বাংলা চ্যানেলে 3rd ভিডিও নিয়ে আসছি। অত্যন্ত বিতর্কিত হবে হয়তো ভিডিওটা, বাট সবার জানা উচিত যে ভারতবর্ষ এই মুহূর্তে কত দূর যুদ্ধে যাবে এবং ঠিক কোন লেভেলে যুদ্ধ করবে, ইন্ডিয়ান আর্মি কীভাবে অ্যাটাক করার জন্য প্রস্তুত হচ্ছে এবং ইন্ডিয়া কোনগুলো করবে না বলে আমার মনে হয় এই মুহূর্তে